একই দিনে দুই বিশ্বশক্তির দরবারে পাকিস্তান ও ভারতের বার্তা। দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশী পাকিস্তান এবং ভারত, দুই দেশ একই সময়ে দুটি পরাশক্তি ও আঞ্চলিক প্রভাবশালীদের দুয়ারে উপস্থিত হচ্ছে। একদিকে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির পা রাখছেন ইরানে, অন্যদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সীমান্ত ইস্যুতে গুরুত্বপূর্ণ 25তম দফার বৈঠকের জন্য বেইজিং সফর করছেন। এশিয়ার রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্য রক্ষায় কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? প্রথমে আসা যাক তেহরান প্রসঙ্গে। সোমবার পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির যাচ্ছেন ইরানে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসন ও সংঘাত শুরু হওয়ার পর প্রায় 6 মাস পেরিয়ে গেছে। এই দীর্ঘ সময় ধরে চরম যুদ্ধাবস্থা চললেও স্থায়ী কোনো শান্তি প্রস্তাব আলোর মুখ দেখেনি। মার্কিন নিষেধাজ্ঞা ও ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ইরান যেমন শক্ত অবস্থান নিয়েছে, তেমনি কৌশলগত কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যস্থতাকারী হিসেবে দাঁড়িয়েছে পাকিস্তান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলোচনায় পারস্য উপসাগর ও পশ্চিম এশিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার মূল লক্ষ্য হয়ে উঠেছে। পাকিস্তান চায় এই অঞ্চলে আগ্রাসন থামুক এবং সার্বভৌমত্ব রক্ষায় কূটনৈতিক পথ উন্মুক্ত হোক। ঠিক একই প্রেক্ষাপটে এশিয়ার আরেক প্রান্তে ঘটে চলেছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক গতিবিধি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বেইজিং সফর করছেন, যেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে মুখোমুখি বসছেন। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে যে চরম কূটনৈতিক অচল অবস্থা তৈরি হয়েছিল তা কাটাতে কাজ শুরু হয়েছে। সামনেই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিক্স সম্মেলন, যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের। তবে অরুণাচল প্রদেশ ঘিরে নতুন করে সীমান্ত উত্তেজনা এবং স্থানগুলোর নামকরণ নিয়ে দ্বন্দ্ব এখনো মেটেনি। ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, সীমান্তে শান্তি ছাড়া স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়। তাই ব্রিক্স সম্মেলনের আগে এই 25তম দফার আলোচনায় সীমান্ত উত্তেজনা প্রশমন ও এশিয়া ব্লকে এক ধরনের ভারসাম্য তৈরির প্রচেষ্টা চলছে। একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ও আধিপত্যের মুখে ইরানের প্রতিরক্ষা অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করছে পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো, অন্যদিকে এশীয় অর্থনীতি ও শক্তির ভারসাম্যে চীন ভারত সীমান্ত সংকট নিরসনে প্রচেষ্টা চলছে। বিশ্ব রাজনীতিতে যখন পশ্চিমা শক্তিগুলো নিয়ন্ত্রণ কিছু তালমাতাল, তখন এশিয়ার প্রধান দুই শক্তি ইরান এবং চীন কেন্দ্রিক এই সফরগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেনারেল মনির ও অজিত দোভালের এই সফরগুলো স্পষ্ট বার্তা দেয় যে এশিয়ার যে কোনো দীর্ঘস্থায়ী সংকট এশীয় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে। আগামী দিনগুলোতে এই সফরগুলো বিশ্ব ভূরাজনীতিতে কী পরিবর্তন আনে সেটাই এখন দেখার বিষয়। 30 বছরের সমরাস্ত্র 3 বছরের শেষ, ফতুর হয়ে গেছে ইসরায়েল। গত 3 বছরে রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েল সামরিক বাহিনী এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যা তাদের নিজেদের দীর্ঘমেয়াদী হিসাব নিকাশকেও সম্পূর্ণ উল্টে দিয়েছে। ইসরায়েল দৈনিক মরিবের সাম্প্রতিক এক বিস্ফোরক প্রতিবেদনে বেরিয়ে এসেছে এমনই এক অবিশ্বাস্য তথ্য। প্রতিবেদন অনুযায়ী গত 3 বছরেরও কম সময়ে ইসরায়েলি সেনাবাহিনী ঠিক যে পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে তা তাদের বিগত 30 বছরেও খরচ করতে হয়নি। অর্থাৎ 3 দশকে জমা করা সামরিক ভান্ডার এবং বারুদের পাহাড় প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এসেছে এই দীর্ঘস্থায়ী ও সর্বগ্রাসী যুদ্ধ। শুধু গোলাবর্ষণ কিংবা বোমা হামলা নয়, ইসরায়েল বিমান বাহিনীর আকাশপথে তৎপরতা পৌঁছে গেছে চরম সীমায়। স্বাভাবিক পরিস্থিতিতে নয়, বছরে যে পরিমাণ বিমান অভিযান চালানো হতো এই অল্প সময়ে তার সমতুল্য অভিযান পরিচালনা করতে বাধ্য হয়েছে তেল আবিব। পাশাপাশি যুদ্ধের ময়দানে থাকা ট্যাঙ্ক ও সাঁজোয়া যানগুলোর ইঞ্জিনগুলো অতিরিক্ত চরম ব্যবহারের ফলে বিকল হয়ে গেছে, যার কারণে হাজার হাজার নতুন ইঞ্জিন বদলাতে হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধের হার্ডওয়্যার বা অস্ত্র নষ্ট হলে তা অর্থ দিয়ে পুনরায় তৈরি কিংবা মেরামত করা সম্ভব, কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় এবং মারাত্মক ক্ষত লুকিয়ে রয়েছে অন্য জায়গায়, যা চাইলেই কোনো কারখানা থেকে তৈরি বা অস্ত্রের বিনিময়ে ফিরিয়ে আনা যায় না। আর তা হলো অমূল্য মানব সম্পদ এবং সেনা সদস্যদের জীবন। প্রকাশিত তথ্য অনুযায়ী কেবল সামরিক বাহিনীর অন্দরেই প্রাণ হারিয়েছেন 1138 জন সেনা। এছাড়া প্রায় 11,730 জন সেনা গুরুতর শারীরিক ও মানসিক আঘাত নিয়ে কোনো মতে বেঁচে আছেন, যাদের একটি বড় অংশ চিরতরে কার্যক্ষমতা হারিয়েছেন। এর বাইরেও হাজার হাজার সেনার মনে চেপে বসা মানসিক ট্রামা বা যুদ্ধের বিষণ্ণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দীর্ঘস্থায়ী এবং চরম মানসিক চাপের কারণে ক্লান্ত হয়ে পড়েছে খোদ পেশাদার সৈন্যরাও। ফ্রন্ট লাইনে বা সমরে কমান্ডিং পজিশনে কাজ করার অফার পেলেও অভিজ্ঞ সেনাদের অনেকেই এখন তা প্রত্যাখ্যান করেছেন। বরং এর বদলে তারা কম ঝুঁকিপূর্ণ পেছনে শরীর দায়িত্ব বেছে নিচ্ছেন কিংবা সরাসরি সেনাবাহিনী ছেড়ে চিরতরে বিদায় নিচ্ছেন। অন্যদিকে ইসরায়েল সামরিক বাহিনীকে টিকিয়ে রাখতে প্রতিদিন গড়ে 5,000 রিজার্ভ সেনাকে সক্রিয় ডিউটিতে ধরে রাখা হয়েছে। ম্যারিফের তথ্যমতে গত বছর রিজার্ভ বাহিনীর শুধু 1 মাসের রক্ষণাবেক্ষণ এবং সক্রিয়করণের খরচে দাঁড়িয়েছিল প্রায় 210 কোটি শেকেল বা 70 কোটি মার্কিন ডলারের বেশি। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে অনায়াসে 7টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান কিংবা 70টি শক্তিশালী মার্কাভা ট্যাঙ্ক কেনা সম্ভব ছিল। গাজা, লেবানন, সিরিয়া এবং অধিকৃত পশ্চিম তীরের বহুমুখী ফ্রন্টে সেনাবাহিনী মোতায়েন রাখতে গিয়ে একদিকে যেমন তলানিতে ঠেকেছে অস্ত্রভান্ডার, অন্যদিকে তেমনি চরম অর্থনৈতিক ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে পুরো ইসরায়েলি রাষ্ট্রযন্ত্র। মক্কা জোটে যোগ দিচ্ছে ইরান। ইরানকে ছাড়া চলছে না ইসলামিক ন্যাটোর। মধ্যপ্রাচ্যের সংঘাত আর আমেরিকার দাদাগিরির মাঝে এবার বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় হিসাব নিকাশ পাল্টে যেতে চলেছে। কিছুদিন আগেই সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান মিলে গঠন করেছিল ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, যাকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো। এতদিন যা কল্পনাও করা যায়নি, ঠিক সেই অবিশ্বাস্য ঘটনাটি ঘটতে যাচ্ছে। খোদ ইরান দাবি করেছে এই শক্তিশালী নিরাপত্তা জোটে যোগ দেওয়ার জন্য নাকি আমন্ত্রণ পেয়েছে তারা, আর এই প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনা করছে ইরানি কর্তৃপক্ষ। এই খবর সামনে আসতেই প্রশ্ন উঠেছে, তবে কি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব চিরতরে শেষ হতে চলেছে? ইরানের পার্লামেন্টের সংবাদ সংস্থার প্রধান মেহেদি রহিমি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে তেহরান অফিসিয়াল আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি তারা খুব গুরুত্বের সাথে ভেবে দেখছে। রহিম স্পষ্ট বলে, এটি ইরানের জন্য এক বিশাল নৈতিক জয়, কারণ দীর্ঘদিন ধরে ইরান বলে আসছিল যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের কোনো শক্তির ওপর ছেড়ে না দিয়ে নিজেদের একটি আঞ্চলিক নিরাপত্তা বলয় গড়ে তোলা উচিত। তার মতে আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের বিরুদ্ধে সামরিক কোনো প্রকৌশলই শেষ পর্যন্ত টিকে থাকবে না। গত 7 আগস্ট সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মক্কায় বসে ঐতিহাসিক চুক্তিতে সই করেন। ন্যাটোর বিখ্যাত আর্টিকেল 5 এর মতো এই চুক্তির প্রধান শর্ত হলো চুক্তিবদ্ধ 3 দেশের যে কোনো একটি দেশে সশস্ত্র আক্রমণ হলে তা বাকি 2 দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং সবাই মিলে তা প্রতিরোধ করতে এই 3 দেশই স্বীকার করেছে আমেরিকার নিরাপত্তার উপর শতভাগ ভরসা রাখা যায় না। তাই তারা একটি নিজস্ব শক্ত ঘাঁটি তৈরি করতে চায়, যেখানে পাকিস্তান নিজেদের অবস্থান বিস্তৃত করতে ইরানকে যুক্ত করার পক্ষে সওয়াল করছিল। যদিও এখনও পর্যন্ত সৌদি, পাকিস্তান বা তুরস্কের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানকে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইরানি হামলায় আমেরিকান সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই রিয়াদ ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো আমেরিকার সামরিক শক্তির কার্যকারিতা নিয়ে শঙ্কায় রয়েছে। যদি সত্যি ইরান এই জোটে আনুষ্ঠানিকভাবে শক্ত হয়, তবে পুরো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সামরিক আধিপত্য চিরতরে মুছে যাবে। আমেরিকা ও ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে এই বিশাল ইসলামিক প্রতিরক্ষা বলয় যে বিশ্ব রাজনীতির ক্ষমতায় মোড় ঘুরিয়ে দিচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।